যেখানে মক টেস্টের ফলাফল ঘোষণা করা হচ্ছে। সব ছাত্রদের মুখ কালো, কারণ কারোরই পরীক্ষা ভালো হয়নি। তখন শিউন নামের এক ছেলে, যে উপর থেকে শান্ত কিন্তু ভেতরে রেগে আছে, সে দাঁড়িয়ে পড়ে এবং একটা বই নিয়ে সোজা একটা ছেলের মুখে ছুঁড়ে মারে। এমন কি ঘটেছে যার কারণে শিউন এমনটা করেছে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের 13 দিন পিছনে যেতে হবে। এখানে আমরা দেখি শিউনকে, যে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র। সকাল দুপুর সন্ধ্যা রাত সে কেবল পড়ে আর পড়ে। একদিন ক্লাস টিচার শিউন এবং আরেক ছাত্রকে দাঁড় করিয়ে বলে, তোমরা দুজনেই ম্যাথে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো। শিউন পায় প্রথম পুরস্কার, কিন্তু কেউ তাকে অভিনন্দন জানায় না। সেকেন্ড প্রাইজ পায় ইয়ংবিন, আর পুরো ক্লাস তাকে হিরোর মতো বাহাবা দেয়, কারণ সে ছিল ক্লাসের দাদা। তারপর ম্যাডাম বলে, মক টেস্টের আর মাত্র 2 সপ্তাহ বাকি, ভালো করে পড়ো। শিউনের প্রথম হওয়া ইয়ংবিন সহ্য করতে পারে না, তাই সে শিউনের উপরে হিংসা করতে থাকে। আসলে শিউন অনেক চুপচাপ স্বভাবের, সে তেমন কারোর সঙ্গে কথা বলতে চাইতো না। নিজের মতো সে সবসময় চুপচাপ থাকতো, এবং সে তার কানে সবসময় হেডফোন লাগিয়ে রাখতো, যাতে করে কেউ তার সঙ্গে কথা বলতে না আসে। আর এই কারণেই শিউনের কোনো বন্ধু ছিল না। অন্যদিকে ইয়ংবিনও শিউনের মতো মেধাবী ছিল, তবে সেই সবসময় শিউনের পরের পজিশনে থাকতো, অর্থাৎ শিউন ফার্স্ট হলে সে সেকেন্ড হতো। ইয়ংবিন আজ পর্যন্ত কোনোদিনও শিউনকে কাটিয়ে উঠতে পারেনি, তাই সে শিউনকে দেখে সবসময় জেলাস ফিল করত। তবে ইয়ংবিন কোনো ভালো ছেলে না, তার ভেতরে একজন ভালো স্টুডেন্টের কোনো গুণই নেই, বরং তার স্বভাব চরিত্র ও আচার আচরণ সবকিছু একদম বাজে। এমনকি সে বেশ কিছু স্টুডেন্টদেরকে নিয়ে একটি গ্যাং চালায়। তো এরপর ইয়ংবিন আর তার বন্ধুরা এক নতুন ছাত্রকে বিরক্ত করতে থাকে এবং তাকে জোর করে তার নিজের টাকায় কোল্ড ড্রিঙ্কস আনতে পাঠায়। তারপরে ইয়ংবিন তার এক বন্ধু বিল্লুর স্লিপার চায়, আর সেই স্লিপার জোরে শিউনের পিঠে ছুঁড়ে মারে। তখন শিউন নিজের ইয়ারফোন খুলে দেখে যে এই কাজ কে করেছে। ইয়ংবিন বলে, সরি, ভুল করে লেগে গেছে। শিউন বলে, আবার যেন এমন না হয়। শিউনের এই উত্তর ইয়ংবিনের অহংকারে আঘাত করে, তাই সে তার সামনে গিয়ে বলে, হলে কি করবি রে? শিউন শুধু বলে, এ ভুল যেন আর না হয়। এই কথা শুনে ইয়ংবিন অনেক রেগে যায়। এরপর সে শিউনের সামনে এসে বলে, কি বললি তুই? দ্বিতীয়বার তোকে মারলে তুই আমার কি করতে পারবি? তোর সাহস থাকলে আমাকে ছুঁয়ে দেখা, তোকে এখানেই পুঁতে ফেলবো। শিউন প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতেই যাচ্ছিল, তখনই বাইরের এক স্কুলের কিছু ছেলেরা ক্লাসে ঢুকে আর বলে, এখানে সুহু নামের ছেলে কোথায়? ক্লাসের সবাই এক ছেলেকে দেখিয়ে জানায় ওখানে ঘুমাচ্ছে। তারপর এক ছেলেকে সুহুকে জাগিয়ে বলে, কয়েকটা ছেলে এসেছে তোকে মারতে। সুহু উঠে বলে, কে তোমরা? তাদের একজন বলে, তুই কাল আমার গার্লফ্রেন্ডকে হোটেলে খাওয়াতে নিয়ে গিয়েছিলি, তাই তোকে শিক্ষা দিতে এসেছি, যাতে তুই ভবিষ্যতে তার থেকে দূরে থাকিস। সুহু বলে, ভাই, সে তো নিজেই আমার পেছনে পড়ে আছে। কিন্তু এই কথা শুনে ছেলেটা অনেক রেগে যায়। এরপর সে এবং তার পুরো টিম সুহুকে মারতে আসে। তবে সুহু অনেক ভালো ফাইট করতে জানতো। সে আসলে একসময় মার্শাল আর্ট প্লেয়ার ছিল, আর কয়েকবার মার্শাল আর্টে জিতে মেডেলও পেয়েছে। তবে সেটা এখানকার কেউই জানতো না, তাই সুহু তাদের সবাইকে মেরে অবস্থা খারাপ করে দেয়। এতে ক্লাসের সব একদম অবাক হয়ে যায়। সন্ধ্যায় শিউন যখন বাড়ি ফিরে আসে, তখন তার বাবা বলে, আমার ট্রেনিং ক্যাম্পে যেতে হবে, 2 সপ্তাহ পর ফিরবো, নিজের খেয়াল রেখো। শিউন তখন তার বাবাকে নিজের রেজাল্ট দেখায়, যেখানে লেখা আছে সে ফার্স্ট হয়েছে। তখন তার বাবা তাকে কংগ্রেচুলেশন জানায়। কিছুক্ষণ পরে শিউন যখন ইউটিউবে স্টাডি ভিডিও দেখছিল, তখন তার বাবা আসে এবং জিজ্ঞেস করে, তুমি এখনো কি তার সঙ্গে কথা বলো? শিউন বলেন, না, শুধু তার লেকচার দেখি। আসলে সেই টিচার হলো শিউনের মা, যে এখন শিউনও তার বাবার সঙ্গে থাকে না। তারপরে শিউনের বাবা নিজের জিনিসপত্র নিয়ে চলে যায়। তার চলে যাওয়ার পরে শিউন আবার ভিডিও প্লে করে, আর সেখানে তার মা স্টুডেন্টের বলছে, আমার ছেলে পুরো স্কুলে প্রথম হয়, সে কখনো টিউশনে যায় না, শুধু ঘরে মন দিয়ে পড়াশোনা করে। পরদিন সকালে শিউন যথারীতি সবার আগে স্কুলে পৌঁছে যায়, কিন্তু ক্লাসে ঢুকে সে দেখতে পায় যে একটি বেঞ্চের মধ্যে সুহু ঘুমাচ্ছে। শিউন বুঝতে পারে না যে এত সকালবেলা সুহু এখানে কি করছে, আর সেখানেই বা কেন ঘুমাচ্ছে। তো সেদিন আবার তাদের সবার ফিজিক্যাল ক্লাস ছিল। তো শিউন সহ বাকিরা যখন মাঠে চলে যায়, তখন কেউ একজন শিউনের স্পোর্টস ট্যাক্সুট ডাস্টবিনে ফেলে দেয়, যার ফলে শিউন তার ড্রেস খুঁজে পায় না। যাই হোক, মাঠে শিউনের পারফরমেন্স ছিল খুবই খারাপ। 400 মিটার দৌড়ে সে সবার শেষে। তবে সবার প্রথম হয় সুহু, যে ছিল সবচেয়ে ফিট। দ্বিতীয় হয় ইয়ংবিন, আর শিউন থাকে একদম শেষে। সবাই তাকে নিয়ে হাসতে থাকে। ইয়ংবিনের দলে থাকা বিল্লু বলে, দেখো কেমন জম্বির মতো দৌড়াচ্ছে। এই কথা সুহুর ভালো লাগে না, তাই সে নিজের জুতা খুলে বিল্লুর উপর ছুঁড়ে মারে, আর বলে জুতা ফিরিয়ে দেয়। ক্লাসের কারো সাহস ছিল না সুহুর বিরুদ্ধে ধারণার, তাই বিল্লু চুপচাপ তার জুতা ফেরত দেয়। স্কুল ছুটির পর শিউন বাড়ি ফিরে যায় আর খেয়ে পড়তে বসে। রাতের বেলা তার বাড়ির বেল বেজে ওঠে। সে ভাবে, এত রাতে আমার বাসায় কে আসতে পারে? আমার না কোনো বন্ধু আছে, না আত্মীয়। তারপর সে দরজা খুলে দেখে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, আর সে আর কেউ নেই, স্বয়ং তার ক্লাসমেট সুহু। আর এভাবেই শিউন জানতে পারে যে সুহু আসলে লেখাপড়ার পাশাপাশি ডেলিভারির কাজ করে, আর অনেক রাত পর্যন্ত ডেলিভারির কাজ করার ফলে সে সকালবেলা স্কুলে গিয়ে ঘুমায়। সুহু বলে যে শিউনের একটি পার্সেল আছে। শিউন বলে, এই পার্সেল আমার নয়, আমার অ্যাপার্টমেন্ট নম্বর 101, এটা তো 102-এর। তখন সুহু বলে, চল অত্যন্ত এক গ্লাস পানি তো দে। শিউন বলে, কেন দেব? সুহু বলে, ভাই, আমি তোর ক্লাসে পড়ি, তার উপর পানি খাওয়ানো পুণ্যের কাজ, শুধু পানি চেয়েছি, থাকার জায়গা নয়। অদ্ভুত লোক তো। অনেক ভাবার পরে শিউন সুহুকে এক বোতল পানি দেয়, আর সুহু পুরো বোতল শেষ করে সেখান থেকে চলে যায়। পরদিন স্কুলে এক নতুন ছাত্র আসে, যার নাম বিউমসুক। সে ক্লাসে নিজের পরিচয় দেয়। শিক্ষক বলে, তাকে কেউ বিরক্ত করো না।
বিয়মসুক আসলে কোরিয়ার অনেক পপুলার একজন রাজনীতিবিদের ছেলে, আর তার বাবা হলো শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। এদিকে ইয়ংবিন এখানে ইচ্ছা করে শিউনের সিটের উপর গিয়ে বসেছিল। ঠিক তখনই শিউন ক্লাসে আসে আর তাকে তার সিট থেকে সরতে বলে। তখন শিউন নিজের ডেস্ক থেকে একটা কলম তুলে নেয়। ইয়ংবিন তো তাকে মারার একটি সুযোগ খুঁজছিল, তাই সেটা দেখে ইয়ংবিন ও তার দল তাকে ঘিরে ধরে আর শিউনকে অনেক বাজা ভাষায় গালি দেয় আর বলে যে শিউনের এত দেমাগ কিসের, সে চাইলে শিউনকে এখানে পুঁতে ফেলতে পারে। সে বলে আজ তোকে উচিত শিক্ষা দিব। শিউন তার কলমের বোতাম টিপে পাল্টাঘাতের জন্য তৈরি হয়। ঠিক তখনই পেছন থেকে সুহুর গলা শোনা যায়। কে রে ভাই, আমার ঘুম নষ্ট করেছে। মার খেতে না চাইলে চুপচাপ গিয়ে নিজের ছিটে বসে পড়ো। সবাই সুহুকে ভয় পায়, তাই তারা দ্রুত নিজের জায়গায় ফিরে যায়। রাতে ইয়ংবিন আর তার বন্ধুরা একটি বারে গিয়ে প্রচুর পান করে। ইয়ংবিন এখানে তার সঙ্গীদেরকে নিয়ে একটা প্ল্যান করে যে এবার সে শিউনকে এমন শিক্ষা দিবে যেটা তার আজীবন মনে থাকবে। সে আসলে এখানে প্ল্যান করছে যে এবারের এক্সামে সে শিউনকে কোনোভাবেই ভালো রেজাল্ট করতে দিবে না, আর এটাই হবে তার অনেক বড় একটি প্রতিশোধ। ঠিক তখন সেখানে আসে সিওকদে, যে কিনা ইয়ংবিনের কাজিন। সে নতুন ধরনের একটা মাল নিয়ে এসেছে। টাকা নেওয়ার পর যখন সিওকদে বাইরে যায়, তখন ইয়ংবিন তার পেছনে পেছন যায় এবং বাইরে গিয়ে তাকে জিজ্ঞেস করে, এই নতুন জিনিস যেটা তুই এনেছিস সেটা যদি গলায় লাগানো যায় তাহলে কি হয়? সিওকদে বলে ওখানে দিলে নেশা একটু কম হবে, কিন্তু মাথা ঘুরবে, সাথে বমি আসবে, শরীর অসাড় হবে, সাথে মাথাও কাজ করবে না। সিওকদে তাকে সতর্ক করে, আমি কোনো ঝামেলা চাই না। ইয়ংবিন বলে, না ভাই, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তো অবশেষে মক টেস্টের দিনটা চলে আসে। ইয়ংবিন ক্লাসে আসে এবং বিয়মসুককে বলে বাইরে টিচার তোকে ডাকছে। সবাই তখন তাদের টেস্ট প্রস্তুতিতে ব্যস্ত। বাইরে গিয়ে ইয়ংবিন বিয়মসুককে কোল্ড ড্রিঙ্কস দেয় আর বলে, তুই এখন আমার বন্ধু, কেউ তোকে কিছু করতে পারবে না, তবে তার বদলে তোকে একটা কাজ করতে হবে। সে তাকে একটা ছোট কাগজ দেয় আর বলে, তুই শিউনের গলায় এটা লাগিয়ে দিবি। এরপর এক্সাম শুরু হলে তখন হঠাৎ করেই বিয়মসুক শিউনের গলায় অনেক জোর একটি থাপ্পড় দেয়। শিউন তখন তার দিকে তাকালে বিয়মসুক বলে যে তার গলায় একটা মশা বসেছিল, তাই সেটা সে মেরেছে। টিচার বলে, তোমরা কথা কেন বলছো? কথা বন্ধ করে নিজের পেপার শেষ করো। আর কিছুক্ষণের মধ্যেই শিউনের মাথা ঘুরতে শুরু করে। শিউন তার এক্সামের খাতায় কিছু লিখতে পারছে না। কিছুক্ষণ পরে সে তার ঘাড়ের মধ্যে একটি স্টিকার পায়, যেটাতে আছে এক ধরনের ড্রাগস। আর এই ড্রাগসের ইফেক্টের ফলে শিউন আর সেদিন ভালোভাবে আনসারগুলো করতে পারে না। শিউন এতে প্রচন্ড রেগে যায় আর সে নিজেই নিজেকে সেখানে প্রচন্ড জোরে জোরে থাপ্পড় দিতে থাকে, যেটা দেখে ক্লাসের সব একদম অবাক হয়ে যায়। পরীক্ষার শেষে ফলাফল প্রকাশ হয়। শিউন দেখে যে সে ফেল করেছে, যার ফলে সে রেগে গিয়ে কলমটা জোরে জোরে টেবিলে আশ্রয় ফেলে আর সিট থেকে উঠে সে সোজা ইয়ংবিনের কাছে গিয়ে একটা বই দিয়ে তার মুখে আঘাত করে। তারপরে সে গুল্লুর হাতে প্যান ঢুকিয়ে দেয় যেন সে এতে হস্তক্ষেপ না করে। তারপর পর্দা খুলেই ইয়ংবিনের মুখে জড়িয়ে ধরে মারতে থাকে। এসব দেখে পুরো ক্লাস থমকে যায়। মার খেয়ে ইয়ংবিন অজ্ঞান হয়ে যায়। তারপর সে যখন পা দিয়ে ইয়ংবিনকে শেষ করে দিতে যায়, তখন সুহু এসে তাকে ধাক্কা দেয়। সুহু বলে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তোর জন্য আমার ঘুম নষ্ট হয়েছে। এই কথা শুনে শিওনের মাথারও বিগড়ে যায় আর সে সুহুর উপরই চড়াও হয়। সে আর একটা চেয়ার তুলে নেয়। তখন সেখানে টিচার এসে পড়ে আর বলে, সব কি হচ্ছে? তখন সুহু বলে, ম্যাডাম, আমার বন্ধুরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, আমি থামাতে গেছি। এবার সেদিন ইয়ংবিনকে হসপিটালে ভর্তি করানো হয়। এরপর টিচার শিওনকে নিয়ে হসপিটালের দিকে যায় যাতে সে ইয়ংবিনের মায়ের কাছে ক্ষমা চায়। কিন্তু তার মা বলে, তোমার মা কোথায়? তাকে সঙ্গে আনোনি কেন? তখন শিওন বলে, আমার মা নেই। এখানে ইয়ংবিনের মা শিওনকে স্কুল থেকে বের করে দিতে বলে। শিওন নিজের পকেট থেকে সে কাগজ বের করে সব ব্যাখ্যা দেয় যে এই কাগজটা ইয়ংবিন বিয়মসুককে দিয়েছে আমার গলায় লাগাতে, আর সেটার নেশার কারণে আমি ফেল করেছি। ইয়ংবিন তখন বলে যে শিওন মিথ্যা বলছে। তবে শিওন তখন ইয়ংবিনের ব্যাগ নিয়ে আসে যেটা হসপিটালে রাখা ছিল। এরপর সে ব্যাগের জিনিসপত্র ঢালতে থাকে আর দেখা যায় যে আসলেই সেখানে অনেক ধরনের ড্রাগস রয়েছে। তাই ইয়ংবিনের মাকে টিচার ইয়ংবিনকে অন্য স্কুলে শিফট করাতে বলে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউ এর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। এমন একটা সিস্টেম নিয়ে আসছি যেখান থেকে আপনারা ফ্রিতেই ডায়মন্ড নিতে পারবেন। আর হ্যাঁ, এই ডায়মন্ড গুলো কালেক্ট করা একেবারেই ইজি এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, এটা টোটালি ফ্রি। এখন থেকে আপনারা ফ্রিতেই প্রত্যেকদিন ডায়মন্ড ক্লাইম করতে পারবেন। আর ঠিক এই জন্য আপনার প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের। অ্যাপসের নাম হচ্ছে স্ট্যান, যেটা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের লিংক দেওয়া আছে, অথবা আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই অ্যাপসের 100% কনফার্মেশন দিচ্ছি আমি। এখনই যদি আপনি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে থাকা লিংক থেকে অ্যাপসটা ডাউনলোড করে অ্যাপসের ভিতরে ক্লাব অপশনে যান এবং সেইখান থেকে কুইজ খেলেন। বিভিন্ন কুইজের উত্তর দেওয়ার মাধ্যমে আপনি জিততে পারবেন এখান থেকে ফ্রি ফায়ারের ডায়মন্ডস। এবং হ্যাঁ, এটা কিন্তু একদম ফ্রি।
করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। সেদিন রাতে শিওন বাড়ি ফিরে যায়। তার বাবা জিজ্ঞেস করে, বাবা তোর হাতে কি হয়েছে? শিওন বলে, আমি পড়ে গিয়েছিলাম। পরের দিন শিওন স্কুলে গেলে ইয়ংবিনের দুই সাঙ্গপাঙ্গ বিল্লু আর গুল্লু শিওনকে বলে, কাল তো খুব হিরোগিরি দেখিয়েছিলি, আজ স্কুল শেষে দেখা কর, ছোটাবো তোর দাদাগিরি। শিওন তাদের দুজনকে ওয়াশরুমে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেয় আর নিজের পকেট থেকে কলম বের করে, যেটা তার অস্ত্র। কলম দেখে ওদের মুখ শুকিয়ে যায়। তারা ভয়ে পেছনে সরতে থাকে। তাদের দুজনেরই তখন শিওনের সেদিনের মারামারির কথা মনে পড়ে যায়, যেদিন সে ইয়ংবিনকে মেরে রক্তাক্ত করে ফেলে। তাই তারা এখানে শিওনের সঙ্গে লড়াই করতে সাহস পায় না। তারা শিওনকে সরি বলে। অন্যদিকে সিয়কদে হাসপাতালে ইয়ংবিনকে দেখতে আসে আর বলে, আমি তোকে আগেই বলেছিলাম ঝামেলা চাই না। তখন ইয়ংবিন বলে, তুই ওকে শাস্তি দে, বদলে আমি তোকে টাকা দিব। সিয়কদে বলে, টাকা লাগবে না, শুধু বল দয়া করে আমাকে সাহায্য করো। ইয়ংবিন বলে, প্লিজ আমাকে সাহায্য করো। অন্যদিকে রাতে শিওন তার প্রাইভেট ক্লাস শেষ করে যখন বাসে করে বাড়িতে ফিরছে, তখন সুহু তার বাইকে করে ডেলিভারি দিতে যাচ্ছিল আর সে শিওনকে দেখতে পেয়ে তাকে ডাকতে থাকে। এদিকে শিওন যখন সুহুকে এত রাতেও ডেলিভারি করতে দেখে, তখন তার সুহুর জন্য বেশ মায়া হয়। তাই শিওন তখন তার সেদিনের ব্যবহারের জন্য সুহুকে সরি বলে। তবে সুহু তাকে বলে, তোর মতো মানুষ আবার সরি বলতে জানে? তুই এত কিপটে কেন? সরি বলার জন্য ট্রিট দিয়ে তারপর সরি বলতে হয়। কাল আগে আমাকে তুই ট্রিট দিবি, তারপর তোকে মাফ করবো। এই বলে সুহু সেখান থেকে চলে যায়। সে বিভিন্ন বাড়িতে খাবার ডেলিভারি দিতে থাকে। একই ক্লাসে পড়ে দুজন, অথচ একজন ক্লাসমেট রাতভর পড়াশোনা করে আর আরেকজন জীবিকার জন্য রাতভর ডেলিভারি করে। রাতভর ডেলিভারির পর সুহু সোজা স্কুলে আসে আর গোসল করে ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়ে। শিওন স্কুলে সবার আগে আসে যেন সে কিছুক্ষণ পড়তে পারে। যাই হোক, লাঞ্চ ব্রেকে শিওন সুহুকে ট্রিট দিতে যায়, কিন্তু সুহু বলে, এমন উদাস মুখ নিয়ে ট্রিট দিবি? থাক, দরকার নেই। তবুও তারা লাঞ্চ করতে ক্যান্টিনে যায়। সুহু বলে, আমি ভেবেছি ট্রিট দিতে তুই ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবি, স্কুলের খাবার তো রোজই খাই। এরপর থেকে তাদের দুজনের বন্ডিং অনেক স্ট্রং হয়ে যায়। তারা এক অপরের সঙ্গে অনেক গল্প করে। শিওন তার জীবনে এ প্রথমবার কাউকে বন্ধু বানিয়েছে। এদিকে ক্লাসে সবাই এটা দেখে তো একদম অবাক হয়ে যায়, কারণ সেদিন তো তারা ফাইট করেছিল আর আজকে কিনা তারা একদম ভালো বন্ধু হয়ে গিয়েছে। অন্যদিকে বিয়মসুক সেদিনের পর থেকে অনেক বেশি লজ্জাবোধ করছিল আর সে সরি বলতে এলে শিওন তাকে বলে, এসব বলে আমার সঙ্গে ভুল করে বন্ধুত্ব করতে আসিস না। এ বলেই শিওন তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফেরার পথে তার সামনে পড়ে ইয়ংবিন, সিয়কদে আর তার দল। তারা শিওনের পথ আটকায়। সিয়কদে বলে, তোর সঙ্গে কোনো শত্রুতা নেই, কিন্তু তোকে পেটানোর জন্য পেমেন্ট পেয়েছি। সে শিওনকে চর মারে। শিওনকে থাপ্পড় মারাই স্কুলের সবাই তাদের মারামারি দেখতে থেমে যায়। তারপর তারা তাকে জোর করে নিয়ে যেতে থাকে। এদিকে দূর থেকে দাঁড়িয়ে থাকা বিয়মসুক সব দেখতে পেয়ে দৌড়ে গিয়ে সুহুকে ডাকে, উঠ, শিওন ঝামেলায় আছে। ইয়ংবিন তাকে সাথে নিয়ে গেছে, তুই তো মার্শাল আর্ট জানিস, তাকে সাহায্য কর। সুহু রাজি হয় না, বলে তাকে সাহায্য করি বলে সবসময় করবো নাকি? বিয়মসুক বলে, তুই ওকে বাঁচা, আমি তোকে টাকা দেবো, তাও দ্বিগুণ। টাকার কথা শুনেই সুহু রাজি হয়ে যায়। তারপরে তারা শিওনকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও পায় না। ওদিকে সিয়কদে শিওনকে একটা ফাঁকা জায়গাতে মারার প্রস্তুতি নেই। শিওন তখন নিজের মাথায় প্ল্যান করে যে কাকে আগে মারবে আর কাকে পরে। তারপর সে কলম বের করে প্রথমে সবচেয়ে শক্তিশালী লোকটাকে মারতে যায়, কিন্তু সিয়কদে তার হাত চেপে ধরে। শিওন তার কাছে থাকা গামলা তুলে তার মুখে মারে আর সবার চোখে মাটি ছুড়ে দেয়। তারপর সবাইকে পেটাতে শুরু করে, তবে বেশিক্ষণ লড়াই করতে পারে না। একসময় সবাই তাকে ধরে বলে, তার হাত ভেঙে দাও যেন আর পড়াশোনা করতে না পারে। ঠিক তখনই সেখানে সুহু আসে। সে দৌড়ে এসে তিনজনকে ধোলাই দিয়ে দেয়। সে শিওনকে বলে, শিওন উঠে দাঁড়া। তখন সিয়কদে সুহুকে মারার চেষ্টা করে। দুজনেই মার্শাল আর্ট ফাইটার, তাই তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই চলে। ঠিক তখন সে দেখে ইয়ংবিন শিওনের উপর কাচের বোতল নিয়ে মারতে যাচ্ছে, কিন্তু সিয়কদে সুহুকে আটকে রাখে যাতে সে তাকে বাঁচাতে না পারে। ঠিক তখনই সেখানে তাদের তৃতীয় বন্ধু বিয়মসুক হাজির হয় আর সেই ইয়ংবিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সিয়কদে হার মেনে বলে, আজকের জন্য এটুকু যথেষ্ট। এই কথা বলে সে চলে যায়। শিওং ইয়নবিনকে বলে, যা হয়েছে তা ভুলে যা, এই ঝামেলাটা এখানেই শেষ কর। কিছুক্ষণ পর সুহু বলে, চল বিয়মসুকের তরফ থেকে কিছু খেয়ে নেই। সুহু তখন তাদেরকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। এই রেস্টুরেন্টে মূলত সে কাজ করে আর তাদেরকে বাঁচাতে গিয়েই আজকে রেস্টুরেন্টে পৌঁছাতে তার দেরি হয়ে গিয়েছে। এরপর তারা তিনজন মিলে একসঙ্গে কাজ করতে থাকে আর শিওন এখানে সুহুকে কাজ করতে দেখে বুঝতে পারে যে সুহু আসলে কতটা হার্ড ওয়ার্ক করে। স্কুলে লেখাপড়া শেষ করে এই রেস্টুরেন্টে এসে কাজ করা, আবার ডেলিভারি করতে যাওয়া, এটা মোটেও কোনো সহজ কাজ নয়। তারপর চতুর সুহু খাবারের লোভ দিকে নিজের বন্ধুদের দিয়ে রেস্টুরেন্টের কাজ করিয়ে নেয়। তারা ফ্লোর মুছে, বাসন মাজে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস সাজায়। তারা তিনজন মিলে কাজ শেষ করে খেতে বসে আর খাওয়ার সময় বিয়মসুক শিওনকে আরেকবার মন থেকে সরি বলে, তাই এবার শিওন তাকে মাফ করে দেয়। এদিকে একজন গ্যাংস্টার গিলসোকে দেখা যায়, যে আসলে সিয়কদের বস।
এখানে আমরা সিওকদে এবং তার টিমকে দেখতে পাই, যারা কিনা সেই মাফিয়ার সামনে দাঁড়িয়েছিল। আর এখানে জানা যায় যে সিওকদে এবং তার টিম মেম্বাররা ততটাও খারাপ মানুষ না। তারা আসলে একসময় মা বাবাহীন পথ শিশু ছিল। তখন মাফিয়া তাদেরকে নিজের স্বার্থের জন্য তুলে নিয়ে আসে আর তাদেরকে খাবার আর থাকার জায়গা দিয়ে বড় করে তুলেছে। গিলসু সিওকদেরকে জিজ্ঞেস করে, কোন সাহসে তুই মার খেয়ে এলি? তোকে আগেই বলেছি অপ্রয়োজনে ঝামেলায় যাস না। সে সিওকদেরকে প্রচণ্ড মারধর করে এবং তার একটা হাত ভেঙে দেয়। অন্যদিকে শিয়ন, বিউমসুক আর সুহু গেমিং প্লাজায় গেম খেলছিল। শিয়ন বলে, সারাদিন গেম খেললে পড়বো কখন? সুহু বলে, সারাদিন পড়লে মাথা নষ্ট হয়ে যাবে, মাথারও তো বিশ্রাম দরকার। এদিকে সিওকদে হাসপাতালে বসে আছে। তখন ইয়ংবিন তার কাছে আসে আর জিজ্ঞেস করে, তোর হাতে কি হয়েছে? ঠিক তখন সামনের সিটে বসা গিলসু বলে, তুই জানিস না এইসব তোর কারণেই হয়েছে, এখন তোকেই আমার একটা কাজ করতে হবে। এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়, তাই শিয়ন একটা ছাতা কিনতে যায়। তখন সেখানে ইয়ঙ্গি ছিল। সে লিপস্টিক চুরি করছিল। শিয়ন তাকে চুরি করতে দেখে ফেলে, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে একজন মহিলা কর্মী এলে ইয়ঙ্গি ভয় পেয়ে যায় আর শিয়নের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। শিয়ন তখন ছাতার পেমেন্ট দিচ্ছিল। সে সঙ্গে সঙ্গে শিয়নের হাত ধরে আর সে সেখানে অভিনয় করতে থাকে যে শিয়ন তার বয়ফ্রেন্ড হয়। এরপর সে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য শিয়নকে বলে, তোমাকে কতবার বলেছি আমার বেশি রাত পর্যন্ত বাইরে থাকা যাবে না, এখান থেকে তাড়াতাড়ি চলো। এ বলে সে শিয়নকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইয়ঙ্গি তখন শিয়নকে বলে যে তার অনেক খিদে পেয়েছে, তাই শিয়ন তখন তাকে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায়। ইয়ঙ্গি এতে বেশ খুশি হয়। ইয়ঙ্গি শিয়নকে বলে, তোমার মতো অহংকারী ছেলেই আমার পছন্দ, তুমি একদম আমার টাইপের। এসব বলে সে শিয়নের সঙ্গে মজা করে। পরদিন শিয়নের কাছে ইয়ংবিন এসে বলে, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। শিয়ন বলে, আমি কোনো কথা বলতে চাই না। ইয়ংবিন অনুরোধ করে, দয়া করে একবার আমার কথা শোনো। সে বলে যে স্কুলের ড্রাগস আনার জন্য তার নামে কেস হয়ে গিয়েছে, তাই শিয়ন যেন লয়ারের কাছে গিয়ে তার পক্ষে সাক্ষী দেয়। এতে করে কেসটা উঠে যাবে, তা না হলে তার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে। এমনকি তার জন্য তার মা বাবাও কোথাও মুখ দেখাতে পারবে না। শিয়ন রাজি হলে সেদিন সন্ধ্যাবেলায় ইয়ংবিন তাদের তিনজনকে সেই লয়ারের কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে পুরোটাই ছিল ইয়ংবিনের চাল। সে আসলে তাদের তিনজনকে সেই মাফিয়ার কাছে নিয়ে এসেছে। ইয়ংবিন তাদের তিনজনকে একটা বিল্ডিংয়ের বেসমেন্টে নিয়ে যায়। সেখানে গিলসু আর তার গ্যাং অপেক্ষা করছে। সুহু বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল যে এই ছেলে কোনো ঝামেলা করবে। গিলসু আসে এবং বলে, অবশেষে দেখা হলো, তোমরাই আমার সিওকদেরকে আহত করেছো, দেখো কত খরচ হয়েছে। এর তো কোনো মেডিকেল ইন্স্যুরেন্সও ছিল না। এখন তোমাদের তিনজনের হাতে মাত্র 3 দিন সময় আছে, যদি 15 মিলিয়ন অন নিয়ে না আসো। এই কথা শুনে সুহু হেসে ফেলে আর বলে, এই নাটক কেন করিস? আমি তো তার হাত ছুঁয়েও দেখিনি। গিলসু বলে, তুই ছুঁয়েও দেখিসনি, তবু হাতটা ভাঙলো কি করে? শিয়ন বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমরা হাত ভেঙেছি? গিলসু রেগে গিয়ে বলে, তোমরা আমাকে চেনো না, আমি পয়সার জন্য মানুষ মারি আর তাদের লাশও পাওয়া যায় না। গিলসু ছুরি বের করে বলে, তোমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে। তারপর সে সুর হাতে একটা কাট দিয়ে বলে, ধারটা যাচাই করছিলাম শুধু। না বুঝে পড়ার কারণেই পরীক্ষার সময় ভুলে যাচ্ছ। মেধাবী সুপারনোভা অ্যাপে তোমার বইয়ের প্রতিটি টপিক অ্যানিমেশনে ধারটা যাচাই করছিলাম শুধু। এরপর তারা সেখান থেকে চলে যায়। শিয়ন, সুহু এবং বিউমসুক বুঝতে পারে না যে এত টাকা তারা কিভাবে ম্যানেজ করবে। তবে এমন সময় শিয়নের মাথায় একটা আইডিয়া আসে। শিয়নের কাছে যেহেতু ইয়ঙ্গির নাম্বার ছিল, তাই শিয়ন তখন ইয়ঙ্গির সঙ্গে যোগাযোগ করে সে ইয়ঙ্গিকে তার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে বলে। আর সে খুব অল্প সময়ের মধ্যে ইয়ঙ্গির সঙ্গে ভালো বন্ধুত্ব করে ফেলে। এরপর সে ইয়ঙ্গির কাছে সে মাফিয়ার সম্পর্কে সবকিছু জানতে চায়। ইয়ঙ্গিও তখন তাকে সবকিছু খুলে বলে যে সেই মাফিয়া কিভাবে তাদেরকে রাস্তা থেকে তুলে এনেছিল। ইয়ঙ্গি আরও জানায় যে সেই মাফিয়ার আন্ডারে বেশ কিছু বেটিং সাইট পরিচালিত হয়, এমনকি শহরের ড্রাগ বাজারের পেছনেও তার হাত রয়েছে। তার পক্ষে সবকিছু করা সম্ভব। তাই ইয়ঙ্গি শিয়নকে বলে, তোকে আমি আমার বন্ধু হিসেবে বলছি, তোরা যেভাবেই হোক তার টাকাগুলো দিয়ে দিস। শিয়ন জিজ্ঞেস করে, আমি যদি টাকা দিই তাহলে কি আমি মুক্ত? ইয়ঙ্গির এই প্রশ্নের কোনো জবাব ছিল না। রাতে বিয়মসুক চুপচাপ তার বাবার ঘরে ঢুকে আর তার 50 মিলিয়ন অনের দামি ঘড়ি চুরি করে আনে। পরদিন স্কুলে সে তাদের বন্ধুদেরকে বলে, সমস্যার সমাধান করে ফেলেছি, আজ 3য় দিন আর আমার কাছে 15 মিলিয়ন ওয়ান আছে। বন্ধুরা জিজ্ঞেস করে, এ টাকা কোথা থেকে আনলি? বিয়মসুক বলে, আমার ড্যাডের ঘড়ি বেচে দিয়েছি। যাই হোক, পরে তো সেটা আমারই হতো। এটা শুনে সুহু রেগে বলে, তুই এই টাকা ফেরত দে আর তোর বাবার ঘড়ি ফিরিয়ে আন। শিয়ন বলে, আমাদের পুলিশের সাহায্য নেওয়া দরকার, কারণ সেই শিশুদের ফাঁদে ফেলে ড্রাগস ব্যবসা চালায়। এইসব কথাও ইয়ঙ্গি তাকে বলেছে। আর এটাও যে গিলসুর একটা গ্যাম্বলিং অ্যাপ আছে, সে অ্যাপটা তার পার্টনার চালায়। প্রথমে তারা মানুষদের জিততে দেয়, তারপর বড় অঙ্কে বাজি ধরলে তারা সব হারে। সবকিছু আগে থেকেই ফিক্সড থাকে। লোকদের অ্যাকাউন্টের টাকাগুলো মুহূর্তেই শূন্য হয়ে যায়। আর টাকা ফেরত পেতে গেলে গিলসুর কাছ থেকে ঋণ নেই, আর পরিশোধ করতে না পারলে দামি জিনিস দিয়ে দেয়। কিছুদিন আগে এক ছেলে তার মায়ের গাড়ি দিয়ে দেয়। এই ছেলেগুলোর কাছ থেকে টাকা তুলতে গিলসু তারা নিজের লোকজন দিয়ে কাজ করায়, যারা নিজেও কোনো না কোনোভাবে তার জালে আটকে গেছে। তারা প্ল্যান করছে যে তারা তাকে পুলিশের হাতে তুলে দিবে, কারণ আজ যদি তারা তাকে টাকা দেয় তাহলে পরবর্তীতে কোনো গ্যারান্টি নেই
যে সে তাদের থেকে আর টাকা চাইবে না, তবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য প্রমাণ প্রয়োজন। এই জন্য সুহু বলে যে সে নিজে সেই মাফিয়ার কাছে যাবে, আর সে মাফিয়া যেভাবেই হোক তাকে তার আস্তানায় নিয়ে যাবে। তখন সেই জন্য তার লোকেশন ট্র্যাক করে সেখানে পুলিশ নিয়ে দ্রুত চলে যায়, যেটার মাধ্যমে লোকেশন বের করা যাবে। তারপরে সে সরাসরি গিলসুর কাছে যায়। গিলসু জিজ্ঞেস করে বাকিরা কোথায়, চল এবার আমার টাকা দে। সে সেই মাফিয়াকে বলে যে সুহু ভালো করেই জানে যে তার বেশ কয়েকটি সাইট রয়েছে, সে চাইলে তাকে কোটি টাকা উপার্জন করতে হেল্প করতে পারে। সে সাইট পরিচালনা করার জন্য শুধুমাত্র আইডিয়ার প্রয়োজন। এখানে সে আরও জানায় যে সে যেহেতু অনেক ভালো একজন ফাইটার, তাই স্কুলের সবার মধ্যে সে অনেক পপুলার। সে যদি একবার তার সব সাইটের কথা সবাইকে জানিয়ে দেয়, তাহলে সমস্ত স্টুডেন্টরা তার সাইটে খেলার জন্য পাগল হয়ে যাবে। এমনকি এ বিষয়ে তার কাছে আরও বেশ কিছু আইডিয়াও আছে। সে বলে তোমার তো নিশ্চয় অফিস আছে, চলো সেখানে বসে খাই আর কথা বলি। এই আইডিয়া গিলসের খুব ভালো লাগে, তাই সে সুহু আর তার লোকদের নিয়ে রওনা হয়। ইয়ঙ্গি শিউনের কাছে গিয়ে বলে তুমি ওকে একা যেতে দিলে কেন? শিউন বলে পুলিশ ঠিক সময় পৌঁছে যাবে, তুমি শুধু তার বাড়ির ঠিকানা দাও। তখন ইয়ঙ্গি গিলসুর বাসার ঠিকানা দিয়ে দেয়। ঠিকানা পাওয়ার পর বিয়মসুক একা গিলসুর বাড়িতে টাকা দিতে বের হয়, কিন্তু শিউন তাকে আটকায়। বিয়মসুক বলে আমি টাকা দিয়ে সব শেষ করতে চাই, আমি চাই না সুহুর কিছু হোক। তারপর সে ট্যাক্সিতে উঠে সেখান থেকে চলে যায়। শিউন পায়ে হেঁটে পুলিশ স্টেশনের দিকে দৌড়ায়। এদিকে ইয়ঙ্গি সিওক দেখে বলে গিলসুকে জেলে পাঠানোর বন্দোবস্ত করছি, সে যদি জেলে না যায় আমরা সারা জীবন ওর ফাঁদে আটকে থাকবো। অন্যদিকে সুহু তার স্মার্ট ওয়াচে রেকর্ডিং অন করে আর ওই ছেলেদের উদ্দেশ্যে বলে নীল দরজা বাড়িতে খুব ভালো মানায়। তারপর সেই রেকর্ডিং শিউনকে পাঠিয়ে দেয়। গিলসে সুহুকে তার বাড়িতে নিয়ে যায় আর তাকে বসতে বলে। তারপর সে বলে তোর ফোন দে সেফটির জন্য, তুই খুব চালাক। সুহু বলে আমি আমার ফোন কাউকে দিই না। ঠিক তখনই পেছন থেকে একজন সুহুকে ব্যাট দিয়ে আঘাত করে অচেতন করে দেয়। তারপর গিলসো নিজেও ব্যাট দিয়ে মারতে থাকে আর বলে তুই আমাকে ঠকাবি। এরপর যখনই সে সুহুর ফোন চেক করে, তখন সে জানতে পারে যে শিউন এখানে পুলিশ নিয়ে আসছে, কারণ শিউন তাকে মেসেজ পাঠিয়েছে। এই জন্য সেই মাফিয়া তার লোকদের নিয়ে এখান থেকে সমস্ত প্রমাণ মুছে ফেলতে বলে, আর তারা সেখান থেকে পালানোর প্রস্তুতি নিতে থাকে। এই সময় বিয়মসুক সে বাড়িতে পৌঁছে যায় আর দরজায় নক করে। গিলসু দরজা খোলার সঙ্গে সঙ্গে বিয়মসুক দেখে সুহু অচেতন। সে বলে এই নাও টাকা, আমার বন্ধুকে ছেড়ে দাও। গিলসু বলে শুধু টাকা দিতেই যদি এসে থাকো তাহলে পুলিশ ডেকেছে কেন? সে এখন তাদের উপর প্রচণ্ড রেগে আছে, তাই সে বিয়মসুককে বন্দি করে ফেলে। ঠিক তখন শিউন পুলিশ নিয়ে সেখানে পৌঁছায়, কিন্তু পুলিশ বলে এই এলাকা আমাদের থানার আওতায় পড়ে না, তাই আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারবো না, আমাদের সার্চ ওয়ারেন্ট লাগবে। পুলিশ চলে যাওয়ার পর শিউন দেয়াল ডিঙিয়ে বাড়িতে ঢুকে আর দেখে বাড়ি একদম ফাঁকা। সে ফ্লোরে রক্ত দেখতে পায় আর বুঝতে পারে সেটা সুহুরি। সে ভেতরে যায় আর দেখে গিলসু টাকার প্রমাণ নিয়ে পালিয়ে গেছে। শিউন তখনই দৌড়ে পুলিশ স্টেশনে যায়। এদিকে সিওক ইয়ঙ্গি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে গিলসু তাদের ডেকেছে। গিলসু তখন দুশ্চিন্তায় আছে। এমন সময় সুহুর জ্ঞান ফিরে আসে। সে বিয়মসুককে জিজ্ঞেস করে তুই এখানে কিভাবে এলি? বিয়মসুক বলে আমি টাকা দিয়ে তোকে ছাড়তে এসেছিলাম, কিন্তু ওরা আমাকেও ধরে ফেলেছে। এদিকে ইয়ঙ্গি শিউনের সঙ্গে তার লোকেশন শেয়ার করে। কিছুক্ষণ পর শিউন সেই প্রপার্টিতে পৌঁছে যায় এবং পুলিশ স্টেশনে ফোন করে। তখন সিওক ইয়ঙ্গি গিলসুর কাছে যায়। গিলসু জিজ্ঞেস করে আমি কি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি? আমি তোমাকে থাকার জন্য ঘর দিয়েছি, খাওয়ার জন্য খাবার দিয়েছি এবং কাজের জন্য টাকাও দিয়েছি, তবুও তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। সিয়কদো বলে আমার ভুল হয়েছে। তখন গিলসু সিয়কদোকে মারতে শুরু করে এবং বলে তোমাকে শাস্তি পেতেই হবে। সে সিয়কদোকে লাঠি দিয়ে মারতে থাকে। তারপর সে সিয়কদের বন্ধুকে ডেকে বলে তুই 14 বছরের হবি, চল একটা কাজ কর, এদের দুজনকে মেরে ফেল, তোর শাস্তি হবে না কারণ তুই এখনো বাচ্চা। এরপর সে যখন সুহুকে মারতে যায় তখন সিয়কদো তাকে তুলে ছুঁড়ে ফেলে। সে বলে তোর নাটক অনেক হয়েছে, এখন আমরা তোকে ভয় পাই না, সাহস থাকলে একাই, কেউ মাঝখানে আসবে না। তখন তাদের মধ্যে মারামারি শুরু হয়। গিলসুও কম যায় না, সে মার্শাল আর্ট জানে, তাই সে সিয়কদেরকে প্রচণ্ড মারতে থাকে। আর সে সিয়কদেরকে শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়ঙ্গি পেছন থেকে এসে তাকে লাথি দেয়। এতে গিলসু তখন ইয়ঙ্গির গলা চেপে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল। তবে এমন সময় সেখানে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়। দেখা যায় যে শিউন চলে এসেছে। শিউন সেখানে বলে তোমার খেলা শেষ। তবে গিলসু তার লোকদের নিয়ে আবার ফিরে আসে এবং সেই শিউনের মোবাইল দেখিয়ে বলে তুই আমাকে বোকা বানাচ্ছিস, এটাই তোর পুলিশ? সে তার লোকদের বলে মারো, এদের হাড়গোড় ভেঙে দাও। তখনই আসল পুলিশ এসে যায় আর সে হাওয়ায় গুলি ছোড়ে এবং বলে কেউ নিজের জায়গা থেকে নড়বে না। সে তার বাকি সঙ্গীদেরও ডাকে। তখন গিলসু চতুরতা করে পুলিশ অফিসারকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। শিউন তাকে ধরতে পেছনে দৌড়ায় আর অনেক দূর পর্যন্ত এসে সে তাকে ধরে ফেলে। গিলসু একটা ছুরি বের করে আর সুহু ও শিউনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখন শিউন সুযোগ নিয়ে গিলসুর পায়ে একটা পাথর মারে। তারপর যখন সে নিচে পড়ে যায় সুহু তাকে নকআউট করে দেয়। এরপর শিউন তাকে উল্টে শুয়ে তার 2 হাত বেঁধে ফেলে এবং পুলিশের আসার অপেক্ষা করে। অন্যদিকে সিয়কদো তার বন্ধুদের সেখান থেকে পালাতে বলে এবং বলে চলো এই জঙ্গল থেকে বেরিয়ে পড়ো। এই সময় পুলিশ এসে তাকে ধরে ফেলে। এরপর পুলিশ গিলসুকেও সে গাড়িতে আটকে দেয় যেখানে সিয়কদিও ছিল। এরপর এক অফিসার 3 বন্ধুর কাছে এসে বলে জবানবন্দি দিতে তোমাদের থানায় আসতে হবে। পুলিশ স্টেশনে ড্যানি নামের একজন ব্যক্তি আসে। সে বিয়মসুকের বাবার হয়ে কাজ করে। সে বলে
আমার এসিপি সাহেবের সাথে কথা হয়েছে, তোমাদের স্কুলে এই ঝগড়া সম্পর্কে কিছু বলা হবে না এবং এই মামলায় তোমাদের নাম মুছে ফেলা হয়েছে। এরপর সে শিউনকে চলে যেতে বলে। শিউন যাওয়ার সময় বলে, যদি সম্ভব হয় গিলসুর সব লোকদের নাম মুছে ফেলো, কারণ গিলসু তাদের ব্ল্যাকমেল করতো, তারা কেউই ভুল কিছু করেনি। ড্যানি বলে, ঠিক আছে, আমি দেখব। বিউমসুক ড্যানিকে জিজ্ঞেস করে, তুমি কি সবকিছু বাবাকে বলেছো? ড্যানি বলে, হ্যাঁ, দরকার ছিল। ড্যানি বলে, আমার সঙ্গে চলো। কিছুক্ষণ পরে দেখা যায় যে সে লয়ার বিউমসুককে সে গিলসুর কাছে নিয়ে যায় এবং বলে যে গিলসুকে ইচ্ছামতো মারতে, তার উপর প্রতিশোধ নিতে। আসলে এই লয়ারকে হায়ার করেছে বিউমসুকের বাবা, যে কিনা একজন বিখ্যাত রাজনীতিবিদ। বিউমসুকের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তার বাবা যে কোনো সময় জনগণের সামনে লজ্জায় পড়বে, তাই সে বিউমসুককে স্ট্রং বানাতে চাচ্ছিল। বিউমসুক স্কুলে মার খেত, এই জন্য লয়ার এখানে বিউমসুককে ইচ্ছামতো মারতে বলে। কিন্তু বিউমসুক অনেক নরম মনের মানুষ, তাই সে মাফিয়াকে একটি আঘাত করতে না পেরে সেখান থেকে বেরিয়ে আসে। তবে এখানে তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে আসলে এটা নিয়ে কত কষ্টে থাকে। এদিকে হসপিটালে ইয়ঙ্গি সুহুকে বলে, আমি কি আজ রাত এখানে থাকতে পারি, কারণ আমার কোনো ঘর নেই। সুহু বলে, কেন নয়। এরপর শিউন যখন তার বাড়িতে যায়, সে অনুভব করে যে তার বন্ধুর ভালো খাবারের প্রয়োজন। এরপর সে তার বন্ধুদের জন্য হাসপাতালে খাবার নিয়ে আসে। তাকে দেখে সুহু জিজ্ঞেস করে, তোর মাথায় কোনো আঘাত লাগেনি তো? তুই তো কিপ্টে, এত খরচ কখন থেকে করিস? তোর আচরণ দেখে বদলে গেছে। এটা শুনে শিউন হাসতে থাকে। এখন সুহু বিশ্বাস করতে পারে না, কারণ এই ছেলেটা আজই প্রথমবার হাসলো। ওদিকে বিউমসুকের বাবা এখন বিউমসুককে অনেক টর্চার করছে। আর এখানে আমরা জানতে পারি যে বিউমসুকের বাবা আসলে তার আসল বাবা ছিল না, বরং সমাজের কাছে নিজের ইমেজ ভালো করার জন্য সে ছোটবেলায় বিউমসুককে দত্তক নেয়। অর্থাৎ নিজের স্বার্থের জন্য সে বিউমসুককে ব্যবহার করছে। পরের দিন বিউমসুক যখন স্কুলে আসে, তখন সবাই তার প্রশংসা করতে থাকে, কারণ কাল তারা গুন্ডাদের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। তারা তার ইনস্টাগ্রাম আইডি জানতে চায়। এখন বিউমসুক সেলিব্রিটির মতো ফিল করতে থাকে। ক্লাসেও সবাই তাদের নিয়েই কথা বলছে। সন্ধ্যায় সবাই একসাথে রেস্টুরেন্টে খেতে যায়। তখন বিউমসুক লক্ষ্য করে জিয়ঙ্গি সুহুর খুব কাছাকাছি, আর বিউমসুককে কোনো গুরুত্বই দিচ্ছে না, অথচ পুরো খরচ তো বিউমসুকই করছে। এই ব্যাপারটা বিউমসুকের মনে গেঁথে যায়। তখন শিউন আসে এবং ইয়ঙ্গি তাকেও নিজের পাশে বসতে থাকে। এটা দেখে বিউমসুক আরও বেশি হিংসায় পড়ে যায় এবং দূরে দাঁড়িয়ে সবাইকে দেখতে থাকে। তারপর তারা সবাই ক্যারিওকিতে যায়, যেখানে সুহার ইয়ঙ্গি দারুণ মজা করে, আর বিউমসুক বোর হয়ে যায়। তাই সে বাইরে কোল্ড ড্রিঙ্কস নিতে চায়। কিন্তু যখন সে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফিরে আসে, তখন সে দেখে তার পুরনো স্কুলের সেই ছেলেগুলো এসেছে যারা তাকে আগে টর্চার করতো। তখন বিউমসুক লুকিয়ে পড়ে, আর তারা তাকে খুঁজতে তাকে ফোন করতে থাকে। বিউমসুক যখন কোনো রকমে পালিয়ে বন্ধুদের কাছে ফিরে, তখন দেখে ইয়ঙ্গি তার ফোনে আসা কলগুলো রিসিভ করছে এবং ওই ছেলেদের জানিয়ে দিয়েছে বিউমসুক কোন রুমে আছে। এটা দেখে বিউমসুক খুব রেগে যায় এবং বলে, তোমার এটুকু বুদ্ধি নেই যে অন্যের ফোন তুলতে নেই। তখন সুহু এসে তাকে শান্ত করে ও পাশে সরিয়ে নিয়ে যায়, কিন্তু ইয়ঙ্গি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সুহু বলে, আমি ওকে দেখে আসি। পরদিন স্কুলে বিউমসুক মন খারাপ করে বসে থাকে। তখন তার কিছু ক্লাসমেট গান গাইতে থাকে। বিউমসুক রেগে উঠে দাঁড়ায় এবং চিৎকার করে বলে, চুপ করো, এত চেঁচামেচি কেন করছো? তারপর সে এক ছেলের দিকে গিয়ে বলে, আমাকে নিয়ে হাসিস? তোর শরীরে দিকে অনেক চর্বি জমেছে। সুহু এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বিউমসুক বলে, তুই সব ব্যাপার আমার মাঝখানে আসা বন্ধ কর। এরপর সে চলে যায়। রাতে সে শিউন আর সুহুর ফোন ধরে না, এমনকি ফোন বন্ধ রাখে। পরদিন সকালে শিউন জগিং করতে করতে সুহুর কাছে আসে। সুহু জিজ্ঞেস করে, বিউমসুকের সঙ্গে কোনো কথা হয়েছে? শিউন বলেন, না, চলো সন্ধ্যায় ওর বাসায় যাই। এরপর সুহু শিউনকে কিছু বক্সিং ট্রিক শেখায়, যে সামনের লোকের চেহারা না দেখে কাঁধের দিকে নজর রাখতে হবে। যখন সে কাঁধে গিয়ে মারার চেষ্টা করবে, তখন তার কোমর ধরে ফেলে দিবে। এরপর কিছু না ভেবে দৌড়ে পালিয়ে যেতে হবে। সন্ধ্যে তারা বিউমসুকের বাড়ি যায়। বিউমসুকের বাড়ি ছিল খুব সুন্দর লোকেশনে, কিন্তু বিউমসুক তাদের দেখে খুশি হয় না। সে অনিচ্ছা সত্ত্বেও তাদের ঘরে ঢাকে।